এগুলো বিষয় এবং মতামত দেওয়ার চেষ্টা করব এবং সবগুলো বিষয়ে। তবে শুরুতেই আমরা একটু সুখবর দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে আসলে সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত উসমান হাদিকে নেওয়া হয়েছে বিদেশে এবং সেখানে নেওয়ার পরে খুবই ভালো একটা মানে পজিটিভ কিছু সাইন পাওয়া গেছে এবং ওসমান হাদির যে শারীরিক কন্ডিশন সেটা অনেক ভালো এবং ভালোর দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে সেখানকার ডাক্তাররা তাকে বলেছেন। আমরা তার একটা কিছু টেস্টের ভিডিও আমরা দেখতে পেয়েছি। তো আমরা একটু দেখি। Chest rate 99, data volume 450, breath 15, mood AC. আচ্ছা। আমরা আসলে দেখতে পাইলাম যে এখানে আসলে আহ, যে ডাক্তার আছে তারা কিন্তু খুব ভালোভাবেই এই বিষয়টা বলার চেষ্টা করলেন এবং এবং এখানে একটা আশা জাগানোর মতো একটা বিষয় আছে কারণ আহ, ওসমান হাদির যে শারীরিক কন্ডিশন সেটা এখানে কিন্তু আমরা ভালো বলি আমরা আহ, আমরা ওসমান হাদির সর্বশেষ শারীরিক কন্ডিশন আমরা ওখানে মানে সিঙ্গাপুরে ঠিকঠাক মতো পৌঁছাইছে এবং পৌঁছানোর পরে তার যে শারীরিক কন্ডিশন শারীরিক অবস্থা এটা কিন্তু খুব ভালো রকমেরই একটা মানে রেসপন্স পাওয়া গেছে। তো ওসমান হাদির এটা পাওয়া গেলেও দুর্ভাগ্যের কথা হলো যে আসলে এই যে আহ, ওসমান হাদিকে এরকম ভাবে হামলা করা হলো যে হামলাকারী আমরা আসলে জানি না সে আসলে বাইরে গেছে কিনা কিন্তু আমরা যতটুকু জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা আসতেছে সেটা হলো যে ইতিমধ্যে ভারত পালিয়ে গেছে এরকমটা আমরা শুনছি এবং এই যে সেলফি পাঠিয়েছে এটা আমরা ফেসবুকে এটা আসলে এই তথ্যগুলো যাচাই করার দরকার আছে কারণ অনেকে বিভ্রান্ত করার জন্য এটা দিয়ে থাকতে পারেন অথবা বাংলাদেশে কোথাও লুকিয়ে আছে দেখা গেল যে আহ এটা মানে তাকে যাতে না খোঁজা হয় বা গুরুত্ব না দেওয়া হয় এরকমের জন্য হয়তো এই খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসী এই সন্ত্রাসীটা হয়তো এরকম গুজব ছড়িয়েছে এটাও হতে পারে আবার বাইরে গেছে কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার ছবি ঘোরাফেরা করছে তো এই ছবিটা সেখানে ঘোরাফেরা করলেও এখানে একটা ঘটনা ঘটেছে সেটা হলো যে সাদিক কায়েমের ব্যাপারে তো সাদিক কায়েম এখানে যে বিষয়টা করেছেন তিনি কিন্তু সরাসরি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন এবং আজকে কিন্তু তিনি স্বরাষ্ট্র যে আপনার কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা কিন্তু ঘেরাও করেছিল সাদিক কায়েম তো এটা ঘেরাও করার পরে যে বিষয়টা হয়েছে যে সেখানে তিনি পদত্যাগের দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রহমতুল্লাহ। এবং এই যে এখানে বেশ কিছু তিনি দাবি জানিয়েছেন এবং দাবির মধ্যে অন্যতম ছিল হচ্ছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৩ উপদেষ্টার পদত্যাগ এবং দ্রুত দ্রুত যে আপনার কি বলে দ্রুত যে এই যে খুনি এই খুনি ওসমান হাদির যে খুনি তাকে দ্রুত গ্রেফতার করার জন্য এটা একটা দাবির একটা অংশ। তো এখন বিষয়টা হলো যে চলেন আমরা তার সাদিক কায়েমের থেকে একটু শুনি আসলে উনি কি কি দাবি করেছেন এবং এটা কি চাচ্ছেন আমরা একটু তার কাছ থেকে একটু শুনবো। আমরা ৩ দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি। ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে। আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি। খেয়াল করুন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সাদিক কায়েমের পাশেই আছে। তো সাদিক কায়েমকে পাশে নিয়েই মূলত এটা আসলে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাইন। তো চলেন আমাদের ১ নাম্বার দাবি, আমাদের ভাই উসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা অত্যন্ত যৌক্তিক একটা দাবি কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে আপকামিং বলা চলে যে একজন রাইজিং স্টার রাজনীতিবিদ ওসমান হাদি তার এই যে এতগুলা দিন চলে গেল শুক্রবার দুপুরে তার উপর হামলা চালালেও এখন পর্যন্ত কিন্তু কোনো সুখবর পাইনি যে কাউকে ওইভাবে আসলে জড়িত সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করা হয়েছে যদিও আমরা সর্বশেষে আমরা শুনেছি কি শুনেছিলাম সেটা হলো যে ওই এই যে খুনি সন্ত্রাসী তার পরিবারকে তুলে নেওয়া তার পরিবারকে গ্রেফতার করা হয়েছে এরকমটা আমরা সর্বশেষ তথ্য আমরা জানতে পেরেছি তো সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে ঘাতক এই ঘাতকের আহ ঘাতক ওসমান হাদিকে যে গুলি করছে তার সন্দেহভাজন যে ফয়সাল তার স্ত্রী শ্যালক সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তো এটা একটা গুড সাইন
তো চলেন আমরা আবার একটু সাদিক কায়েমের বক্তব্য শুনি। আচ্ছা, সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফেসিস্টদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এইসব খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আসলে আমরা দেখেছি যে এখানে যে বিষয়টা করা হয়েছিল, এই যে ওসমান হাদিকে হত্যার আগ মুহূর্ত পর্যন্ত বেশ কিছু অনলাইনে কিছু বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছিল। তারা প্রত্যেকটা টক শোতে যাইতো আর মব 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 বলে তারা মানে বিভিন্ন ধরনের চিল্লাফাল্লা শুরু করত, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করত। বিপ্লবীদের জীবন রীতিমতো কি বলে রীতিমতো একেবারে দুর্বিষহ করে তুলেছিল। তো তাদের মধ্যে এই যে একটা আছে আনিস আলমগীর, তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এবং আরো একজন আছে কথা কামাল, আব্দুল নূর তুষার, এবং রাজনৈতিক যে টক শোটা হয় এই টক শোর যে আপনার নিকোল উপস্থাপক, এরা আসলে বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেমে এই বিপ্লব এই যে আপনার গণ অভ্যুত্থান, এটা বিপ্লবই বলা চলে, এই বিপ্লবটাকে তারা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে। এবং আরো যে কাজটা করেছে তারা কিন্তু এই যে বিপ্লবীদের জীবন অতিষ্ঠ করে তুলছে এবং আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে ওসমান আপনার সাদিক কায়েম। তো চলেন তার কথা আর একটু শুনি। এইসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে। 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু একের পর এক কিন্তু হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বর্তমানে তারা মানে আস্তে আস্তে বোল্ড যে কি বলে বোল্ড যে আপনার ক্রাইম, সেগুলা কিন্তু করতে শুরু করছে। মানুষ খুন থেকে শুরু করে ডাকাতি, সব ধরনের অপকর্মের সাথে ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক লোক, যদিও বেশিরভাগ মানুষই তারা নিষ্ক্রিয়, রাজনীতি ছেড়ে দিয়েছে, বা আমরা এলাকায় যা দেখি বা আমাদের আশেপাশে যারা আছে তারা কিন্তু রাজনীতি থেকে বের হয়ে আসছে অনেকটাই। কিন্তু কিছু আছে যারা এক্সট্রিম লেভেলের চরমপন্থী সন্ত্রাসী হয়ে গেছে। তো তাদের বিরুদ্ধে চিরুনি অভিযানের কথা বলছে সাদিক কায়েম। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না। 3 নম্বর দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাস খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু মৃত্যুদণ্ড রায় চলে এসেছে এবং এটার দাবি জানিয়েছে সাদিক কায়েম যে আসলে তাকে ভারত থেকে বাংলাদেশে আনা, তাদের প্রতি মানে চাপ প্রয়োগ করা এবং চাপ প্রয়োগ করে তারপর ফিরত এনে তাদের ফাঁসি সেটা কার্যকর করার ব্যাপারে কিন্তু সাদিক কায়েম মতামত দিয়ে মানে এখানে দাবি জানিয়েছে আর কি। সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে দেখেন, অনলাইনে আমরা যেমনটা শুনতে পাচ্ছি যে এই যে সন্ত্রাসী সাদিক কায়েম এটা আপনার ওসমান হাদিকে যে এইরকম ভাবে হামলা চালালো, এরকম ভাবে ন্যাক্কারজনক ভাবে হামলা চালালো, সে কিন্তু কি করলো, খুনিটা এত অল্প সময়ের মধ্যে ভারত চলে গেল। মানে সীমান্ত তার কাছে সীমান্তই না। আমার যদি সত্যি সত্যি যদি সে ভারত যায় থাকে, তাহলে কিন্তু এটা খুবই মানে মারাত্মক কথা। আমি জাস্ট মানে অবাক যে ওখান থেকে মারলো, মারার সাথে সাথে সে ভারতে আবার আশ্রয় পেয়ে গেল। মানে কত দ্রুত যাওয়া সম্ভব ভারতে, এত দ্রুত কিভাবে ভারত এদের যদি আশ্রয় দেয়, তাহলে এইটা বিষয়টা কোথায় চলে যাবে। আমরা কিন্তু শেষ পর্যন্ত যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবে যে একটা ভারত বাংলাদেশকে নানান ভাবে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, নানান ভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে। এই খুনি সন্ত্রাসীকে, এই যে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী যারা ভারতে বসে বাংলাদেশে মানুষের জীবন নিতেছে, সাদিক কায়েম সহ এই যে যারা আন্দোলনের প্রধান নেতৃত্বে যারা রয়েছে, তাদেরকে লাইফ তাদের জীবনকে পুরোপুরি ভাবে বিকল করে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু করতেছে।
তো ভারত এখানে আসলে বাংলাদেশের সাথে যেটা করতেছে এটা আসলে বলা চলে যে অত্যন্ত জঘন্য ন্যাক্কারজনক একটা কাজ করতেছে। এটার কোনো আসলে মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সরকারকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া জরুরি এবং হতে হবে, সেই দাবিটাই জানিয়েছে সাদিক কায়েম। তো চলেন আরেকটু শুনি ওনার কথা। ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই 3 দফা দাবি আমরা জানিয়েছি এবং একই সাথে আমরা গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, সাংবাদিক এবং জুলাইয়ে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে, জুলাইয়ের যারা আমাদের সহযোদ্ধা ছিল, আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি, মিটিং করছি। ছাত্রদল, ছাত্র শিবির, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন, ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক, ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে, আমাদের কমন এনিমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই পতিত ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে সবাই একমত হয়েছে এবং খুব দ্রুত। তো এখানে আসলে সাদিক কায়েম যে কথাগুলো বলছেন, কথাগুলো দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা কিন্তু খুবই এই মুহূর্তে বাংলাদেশের জন্য জরুরি। বাংলাদেশ কিন্তু আসলে এই মুহূর্তে এই যে আওয়ামী লীগ এবং এই যে ভারতের যে ষড়যন্ত্র, এটা কিন্তু দিন দিন আরো বেশি মানে বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে এবং আরো যে সমস্যাগুলো হচ্ছে, এখানে সমস্যাগুলো হলো যে দেশের মানুষের জীবনের নিরাপত্তা একেবারে শূন্যে নেমে যাচ্ছে এবং খুবই আতঙ্কিত একটা অবস্থা যে যে কোনো সময় যে কাউকে খুন করে ভারত চলে যেতে পারে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এই প্র্যাকটিসটা যদি চলতে থাকে তাহলে রাষ্ট্র হিসাবে কিন্তু বাংলাদেশ খুবই অস্থিতিশীল একটা অবস্থায় যাবে। এই যে আপনার আমেরিকার নাগরিক বাংলাদেশ থেকে পলাতক খুনি হাসিনা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে শেখ হাসিনা তার সন্তান, দেখেন তার কথাটা দেখেন কি ভয়ঙ্কর একটা কথা বলেছে যে নির্বাচনের সময় এরা কিন্তু আরো বেশি কি হবে, আরো বেশি সহিংস হতে পারে, মানে এরা আরো বেশি মানুষ মারবে। আমার কথা হলো যে সাদিক কায়েমের পাশে পিছনে দাঁড়ানো স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনারা কি এই বিষয়গুলো খেয়াল রাখেন? এই দেশের মধ্যে এরকম ভাবে অস্থিতিশীল একটা অবস্থায় আসবে, আপনারা কি করেন? স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সামরিক বাহিনীর একজন প্রধানতম একজন মানুষ, তার ব্যাপক মানে একটা কি বলে গোয়েন্দা তথ্য সহ সবকিছু কিন্তু তার মানে শক্তিশালী। অথচ এরকম একজন মানুষ কিভাবে পদে থাকার পরও বাংলাদেশে এতটা অস্থিতিশীল হতে পারে? বাংলাদেশের আইন শৃঙ্খলা কিভাবে এইভাবে বাইরে বসে বাংলাদেশের অবস্থা খারাপ করে দিতে পারে? এগুলো আসলে সত্যি আসলে মানে মেনে নেওয়ার মতো নয়, এগুলো আসলে মানার কোনো সুযোগও নেই। তো এখন বিষয়টা হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই কথাগুলো না মানেন, সেটা নিয়ে কিন্তু পদত্যাগের কথাও কিন্তু চলে আসছে। আমরা একটু আপনাদের দেখাই যে আসলে সাদিক কায়েম কিন্তু পদত্যাগও চেয়েছেন, উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তো এটা আসলে খুবই খুবই মানে মানে যৌক্তিক একটা দাবি। কারণ বিপ্লবীদের যদি নিরাপত্তা দিতে না পারে, বিপ্লবীদের যদি মানে সুরক্ষা না দিতে পারে, তাহলে এই সরকারের তো আসলে কোনো মূল্য থাকে না, এই সরকারের তো আসলে কোনো দাম থাকে না। এই সরকারের মেইন কাজটাই তো হলো দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করা। সামনে কিন্তু চলছেই, একটানা কিন্তু চলছেই। তো এই জিনিসগুলোর ভিতরেও কিন্তু গুরুত্ব দিতে হবে এবং অন্যথায় কিন্তু আসলে বাংলাদেশের নিরাপত্তা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। বাংলাদেশের মানুষের কিন্তু আরো বেশি অসুবিধা তৈরি হবে। তো যাদের দিয়ে অসুবিধা হবে, যারা নির্বাচন ঠিক মতো করতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না, এরকম সরকারের তো আসলে কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি আমি আসলে সাদিক কায়েমের সাথে এই বিষয়টা নিয়ে পুরোপুরি ভাবে একমত। তো এরপরে আমি আরেকটা ইস্যু নিতে আমরা যাব। সেই ইস্যুটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশ যেখানে উত্তাল, বাংলাদেশ বাংলাদেশ যেখানে উত্তাল, সেই জায়গায় এখন কি হচ্ছে?
খুবই লজ্জার ঘটনা ঘটে যাচ্ছে, খুবই লজ্জা। যে আমাদের যে কি বলে এটাকে, আমি একটু আপনাদের দেখাই যে মানে চবি, যেটা চবি বিশ্ববিদ্যালয়ে, এখানে এক পাশে হচ্ছে আপনার ছাত্র দল, এক পাশে ছাত্র দল বাম, মানে অন্য অন্য যতগুলো আছে বাম ছাত্র দল সহ এক পাশে অবস্থান নিয়েছে, আর এক পাশে অবস্থান নিয়েছে কারা, আপনার ছাত্র শিবির। তো এই যে ছাত্র দলের উস্কানিমূলক রাজনীতিটা, যেটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের একটা মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, এখানে স্লোগান গুলো কিন্তু মারাত্মক সব স্লোগান। চলেন একটু একটু দেখে আসি, আমরা তারপর কথা বলবো। বিষয়টা হলো এখানে যে এই যে যেটাকে বলে হচ্ছে এই মুহূর্তে ছাত্র সংগঠনগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম এক এবং ঐক্যবদ্ধ ছিল, সেটা কিন্তু থাকার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থান কিন্তু নাই। এখানে কিন্তু নানাবিধ সমস্যা তৈরি করতেছে, এবং দেখা যাইতেছে যে একাত্তরের যে চেতনা নিয়ে এত কথা, সেই চেতনা কিন্তু আবার মানে মানুষের মধ্যে বিভক্তি করার চেষ্টা করা হচ্ছে। মানুষের মধ্যে এই বিভক্তিটা যদি তৈরি হয়, তাহলে সফল হবে কারা? এই প্রশ্নটা যখনই করা হবে, তখনই উত্তর হবে কিসের? সেটা হলো যে আপনার আওয়ামী লীগের। আওয়ামী লীগের যে সফট পাওয়ার, এই যে একটা মেঘ মোল্লার বসু, এদের বক্তব্যগুলা দেখেন, এদের বক্তব্যগুলা দেখেন আর কি বলতেছে যে স্বৈরাচার হটাইতে জুলাই অবতার হয়েছে, রাজাকার উত্থান দেখতে নয়। আপনি এত বছর পর বাংলাদেশে এত কিছু দেখার পরে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। বাংলাদেশে খুন করা অপরাধীরা ভারতে গিয়ে স্থান পাচ্ছে, বাংলাদেশের স্বৈরাচাররা পালিয়ে জায়গা নিচ্ছে ভারতে। এই গত 54 বছর বাংলাদেশ এগুতে তো পারেই নাই, আরো মাটির সাথে মিশে গেছে। কিসের কারণে? এই রাজাকার, এই একাত্তর, এই মানে অপ্রয়োজনীয় যে সমস্ত বিষয় আছে সেগুলো সামনে এনে বাংলাদেশের মানুষকে বিভক্তি করা হচ্ছে, বারবার বিভক্তি করা হচ্ছে। তো এই যে তরুণ সমাজ, এরা কিন্তু এই বিষয়টা নিয়ে বিরক্ত হয়ে শেষমেশ কিন্তু হাসিনাকে বিদায় করেছে। তো এইখানে এই যে কর্মকাণ্ডগুলা করা হচ্ছে, এই যে বামপন্থীরা এই যে উস্কানিমূলক কর্মকাণ্ডগুলা করতেছে, এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশের মানুষকে বারবার কিন্তু বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। আপনার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো এখানে দেখেন দাড়ি টুপির ছবি আঁকেছে, এবং এখানে মুসলমানদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু দাড়ি টুপি, একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, অনেকে তো বলেন ফরজের কাছাকাছি। এইটাকে আপনার কি করা হয়েছে? এটাকে আপনার রাজাকার বানা হয়েছে। আচ্ছা, বাস্তব রাজাকার কেমন? আমরা একটু বাস্তব রাজাকার দেখে দেখাই আপনাদের। বাস্তবে যে সমস্ত রাজাকার ছিল, তাদের দেখতে কেমন ছিল খেয়াল করেন। আমি এখানে রাজাকারের ছবি দিয়েছি। এই ছিল আপনার ৭১-এর রাজাকার। এদের একজনের মুখে দাড়ি আছে, একজনের মাথায় টুপি আছে, একজনেরও কিন্তু নাই। এদের কিন্তু কোনো ছবি আপনি দেখবেন না কোথাও। অথচ ছবি থাকবে কাদের? ছবি থাকবে হলো আপনার যারা দাড়ি টুপি পরে, দাড়ি টুপি ব্যবহার করে, তাদের তাদের এটা ব্যবহার করা হয়। মানে তাদেরটা ব্যবহার করে এখানে মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হলো আপনার মুসলমানের মধ্যে বিভক্তি করা। আর মুসলমান বাংলাদেশের আচ্ছা, আচ্ছা।
তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি একটু দেরি হওয়ার কারণে। তো আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনাদের সামনে বিষয়টা কিন্তু স্পষ্ট। রাজাকার আসলে বাস্তবে কেমন ছিল আর বর্তমানে রাজাকারের ব্যবসা কেমন হয়। রাজাকারের ব্যবসা হলো রাজাকারের ব্যবসাটা হলো কিরকম, এই যে দাড়ি টুপি পরিয়ে মুসলমানদের বিভক্তি করা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই, হ্যাঁ, সেটা হলো যে একটু খেয়াল করেন। কি খেয়াল করবেন? খেয়াল করবেন হলো এটা, এই পোস্টটা করেছে একজন হিন্দু মানুষ। মুসলমান একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, আলাদা আলাদা কিন্তু ধর্ম, ধর্ম কিন্তু এক না। তো এই যে এখানে নিত্যানন্দ পাল নামে একজন সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট, এটা সম্পর্কে যতটুকু জানা যায় উনি ছাত্র দলের একজন নেতা উনি, এবং আরেকজন শেয়ার করছেন, পোস্ট করছেন এইটা নিয়েই। তো বিষয়টা হলো যে ছাত্র দল, যাদেরকে আমরা যতটুকু চিনতাম ইসলামপন্থীদের একটা দল হিসাবে, ইসলামপন্থীদের একটা অবস্থা দেখে আমরা বেগম জিয়ার রাজনীতিতে দেখেছি, আমরা দেখেছি শহীদ জিয়ার রাজনীতিতে। তো তাদের সময় যে ইসলামের প্রতি এত আকৃষ্ট সেই দলটা আজকে হিন্দুদের ব্যবহার করে মুসলমানদেরকে কটাক্ষ করে। এটা সুস্পষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা। কারণ এখানে আমরা রাজাকার ইতিহাসে দেখতে পাই একরকম, আর আমাদেরকে রাজাকার দেখানো হচ্ছে অন্যরকম। এখানে মুসলমানের মধ্যে বিভক্তি তৈরি করা কি হচ্ছে, ভারতের স্বার্থ রক্ষা করা হচ্ছে। তো এই যে চেতনার ব্যবসা, এই চেতনার ব্যবসাটাই মূলত আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা সমস্যা হিসেবে তৈরি করছে, বাংলাদেশের জন্য একটা অসুবিধার জায়গা হিসেবে তৈরি হয়েছে। এটা একটা খুবই খুবই বাজে একটা প্র্যাকটিস। এবং এই যে আগামীকাল 16ই ডিসেম্বর একটা গুরুত্বপূর্ণ একটা দিন, বাংলাদেশের একটা স্বাধীনতা দিবস, এই দিনটা কিন্তু সকলে মিলে সবার জন্য হতে পারতো, কিন্তু যখন মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা জিনিসকে কটাক্ষ করে বিজয় দিবস পালন করবেন, সেখানে কিন্তু আপনার দেশের সার্বজনীন মানুষ কিন্তু সেটাতে অংশগ্রহণ করবে না। এখানে আমরা ইতিহাস কিন্তু এখন আপনার লুকাতে পারবেন না। আমরা তরুণ মানুষ, অল্প বয়স্ক মানুষ, ছোটখাটো পোলাপান, আমরা কিন্তু এখনো নিউজ কিন্তু আমরা দেখি, আমরা কিন্তু বাস্তবতা পড়ি, আমরা কিন্তু ইতিহাস জানি, দুই চারটা বই পুস্তক আমরা কিন্তু পড়ি। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাই নাই কখনো যে এইরকম ভাবে আসলে রাজাকার ছিল, এবং রাজাকারের যে আমরা সংজ্ঞা যেটা আমরা দেখি, সেই রাজাকারের সাথে এই রাজাকারের কোনো মিল নাই। এটা কোন রাজাকার যারা এই দাড়ি টুপির সাথে মিল করে দেয়? তো রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থার সাথে আপনার রাজাকারকে সাথে মিল করে মুসলমানদের অপমান করবেন, সেটা আসলে কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নিবে না। দ্বিতীয়ত আমরা আর একটা বিষয় এবার যাবো হচ্ছে, সেটা হচ্ছে এই যে ভারত যে খেপিয়ে তুলতেছে, এই খেপিয়ে তুলতেছে এটার পরিণতি কি, এবং এই যে আপনার কি বলে, এই যে আপনার, আমরা একটু দেখি কিছু, আপনাদের এই যে হাসনাত আব্দুল্লাহর একটা কথা এখানে চলে আসছে। আমরা যে যে হাদিকে আমরা দেখেছি যে হাদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো, সেই হাদিকে থামিয়ে দেওয়ার পরে এবার আসলে হাসনাত তো শুরু থেকেই আছে। আসলে আমি জানি না যে আসলে ভারতের যারা এই যে থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা আসলে বুঝতেছেন না যে তারা নতুন যে প্রজন্ম আছে তাদের মধ্যে কি পরিমাণ ভারত বিদ্বেষ জাগিয়ে দিচ্ছে তাদের কর্মকাণ্ড। বাংলাদেশের পোলাপান, বাংলাদেশের এই যে জেনজি যারা আছে, এরা কিন্তু ক্ষিপ্ত হয়ে হাসিনাকে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। তো একই রকম ঘটনা কিন্তু ভারতের ক্ষেত্রে হয়ে যাবে, এবং ইতিমধ্যে হয়েও গেছে। বাংলাদেশের এই বিপ্লবীদের আপনি কি মনে করছেন যে এই যে হাদিকে যে আপনারা হামলা করলেন, হাদিকে যে মারলেন, এই হাদিকে মারার ফলে বাংলাদেশে কি আসলে আপনার কি মনে হয় যে এতে ভালো কিছু হয়েছে আওয়ামী লীগের জন্য? আওয়ামী লীগের জন্য এটা হয়েছে তাদের ঐতিহাসিক একটা ভুল, চরম একটা জঘন্য ভুল করছে। কারণ কি, যে লোকটা আওয়ামী লীগ করতো সে লোকটা আর আওয়ামী লীগ করবে না। এই দেশে শুধুমাত্র চোর সন্ত্রাসী তারাও আর আওয়ামী লীগ করবে না, ওই ভারতই পালাতে হবে। আর কারণ স্পষ্ট, কারণ ওসমান হাদির মধ্যে নিখাত দেশপ্রেম ছিল। একটা মানুষ তো যে বাংলাদেশকে ভালোবাসে, তার মধ্যে কিন্তু অনেক বিষয় কিন্তু আছে। সেই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে বারবার বারবার ফুটে ওঠে। যখন এরকম একটা লোককে রাস্তায় এরকম নৃশংসভাবে হামলা করা হয়, তখন কিন্তু মানুষ এটা নিতে পারে না। তো আপনি আজকে এই হাদির এই ঘটনার পর, এই হাদির উপর হামলা করার পর
আপনি 10 জন আওয়ামী লীগের সাথে কথা বলেন যারা কোন স্বার্থ ছাড়া আওয়ামী লীগ করতো, দেখেন ওরা আওয়ামী লীগের 160 ডিগ্রি উল্টে ওরা সবগুলো হেটার্স হয়ে গেছে। কারণ আওয়ামী লীগের নৃশংসতা তারা দেখে নাই, তারা দেখলেও অবিশ্বাস করতো, কিন্তু এখন যেটা দেখতেছে সেটা কিন্তু তারা বিশ্বাস করবে। আর এই বিশ্বাস করাটাই আওয়ামী লীগের জন্য পতন তো নয়, একদম বাংলাদেশ থেকে মুছে ইতিমধ্যেই গেছে, আরো যাবে, এদের কোনো শুভাকাঙ্ক্ষী থাকবে না। তো হাসনাত আব্দুল্লাহরা এরা জন্ম নিবে যুগে যুগে, হাসনাত আব্দুল্লাহরা চলে আসবে। এই ইসলামপন্থী প্রত্যেকটা, এই যে নতুন যারা এসছে বেশিরভাগই কিন্তু ইসলামপন্থী, এবং এরা কিন্তু শক্তিশালী অবস্থানের মধ্যে আছে, কারণ এদের প্রতি মানুষের জন্য সমর্থন আছে। আপনি হয়তো আরো দুই একজন নাম করবেন, ওই যে আব্দুল কাদেরের কথা বলবেন, আব্দুল কাদেরের অবস্থা কি হয়েছিল ডাকসুতে, মনে আছে না? আজকে একটা পোস্ট দিছিল, এই পোস্টটা শেয়ার করছে কেরা, আর একজন, মানে এই যে আব্দুল নূর তুষারের মতোই, এই যে আনিস আলমগীরের মতোই আর একটা দাগি দাগি জিনিস, সেটা হলো আপনার শাহেদ আলম। এদের মানুষকে এরা কমেন্টস বক্স মানে বন্ধ করে রাখে ভাই। এরা কেমন রাজনীতিবিদ, এরা এদের কমে যে আপনার যে আন্তর্জাতিক সন্ত্রাসী নিজুম মজুমদার, ও জীবনে কমেন্টস করবে না। কারণ ও জানে যে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, ওর কোনো সমর্থন নাই, বাংলাদেশের মানুষ ওর কাছে চরম ঘৃণা করে, ও এটা নিতে পারবে না, এই কারণে কমেন্ট সবসময় বন্ধ করে রাখে। তো এইরকম এই বুদ্ধিজীবীরাই কিন্তু দেখা যায় এদের আঙ্গিকে যারা আসছে, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এই যে হাদি আব্দুল আপনার এই যে ওসমান হাদি, এইরকম যতগুলো আছে প্রত্যেককেই কিন্তু মানুষ ভালোবাসতেছে। এনসিপির অনেকগুলো নেতাকে মানুষ পছন্দ করে না, কিন্তু যে কয়জনকে ভালোবাসে তাদের সবাইকে কিন্তু বাংলাদেশের সব মানুষ ভালোবাসে, তাদের হিসাবটা কিন্তু ভিন্ন। তো এই ইসলামিক রাজনীতিতে পরিবর্তন হয়ে আর একটা বিশাল পরিবর্তন চলে আসছে। আর সেই পরিবর্তনটা হলো এককালে জামায়াতে ইসলামীর চরম বিদ্বেষী, এবং জামায়াত ইসলামীকে দেখলেই তার মাথা নষ্ট হয়ে যেত, বিভিন্ন ভাবে গালাগালি করতো, বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করতো। সেই নেতা এখন যোগ দিলেন কোথায়? জামাত ইসলামীতেই। আসছিলাম মেজর আখতারুজ্জামানের। বিএনপি জন্ম হয়েছে। আচ্ছা, আখতারুজ্জামান বিএনপির 3 বারের এমপি, এবং শুধু এমপি না, তিনি কিন্তু আসলে অত্যন্ত প্রভাবশালী একজন নেতা ছিলেন বিএনপির, এবং জিয়াউর রহমানের সময় থেকে তিনি রাজনীতি করেন, এবং শক্তিশালী একটা অবস্থান কিন্তু তার রয়েছে। সেই লোকটা জীবনভর বিরোধিতা করেছেন জামাতের, শেষ মুহূর্তে এসে জামাতে ঢুকলেন। অনেকে হয়তো বলবেন পোল্টি মোল্টি এটা সেটা, আসলে দেখেন মেজর আখতারুজ্জামান উনি কিন্তু পোল্টি দিয়ে আবার ওই মানে ওনাকে বহিষ্কার করছে বিএনপি থেকে, আবার বিএনপি ফিরছে, আবার বিএনপি থেকে বহিষ্কার করছে, আবার বিএনপি করছে। মানে বিএনপি থেকে বহিষ্কার হয় অন্য দলে, সেটা কিন্তু লাস্টে দেখেছিলাম এই যে হাসিনার শেষ মুহূর্তে তখন তো হতাশ হয়ে গেছেন, কারণ এই বিএনপির সাথে তিনি আর তাল মিলিয়ে চলতে পারতেছিলেন না হয়তো, এই কারণে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি যোগ দিলেন কই? জামায়াত ইসলামীতে। তো জামায়াত ইসলামীর ব্যাপারে উনি কিছু কথা বলছে গুরুত্বপূর্ণ, আমরা একটু সেই কথার একটু শুনবো। চলেন একটু কথা, ওনার কথা শুনি। আর জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে। কোনটা? বাংলাদেশ জামাত ইসলাম। তো সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না। তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জামাতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। জামাত তো 71-এর ইসলামী বা ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না, ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না। বা ওনার কথাগুলা কিন্তু খেয়াল করেন, কথাগুলা যে বলতেছে বাস্তবের সাথে মিল করে নিবেন, হ্যাঁ, বাস্তবতার সাথে মিল করবেন। বাংলাদেশের জামাত ইসলাম না, পাকিস্তানের জামাত ইসলাম না, এটা বাংলাদেশ জামাত ইসলাম। এটা 1980 সনে যার জন্ম হয়েছে, এবং যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা জাতি রাষ্ট্র তৈরি হয়েছে, তো তারা তো স্বীকার করে। কথা কিন্তু সত্য। বারবার যে রাজাকার বলা হয়, এই রাজাকার কারা? আমি কিন্তু ইতিমধ্যে বলেছি, রাজাকার একটা সম্পূর্ণ রাজনৈতিক হাতিয়ার। আর এখন বাংলাদেশের মানুষ এই রাজাকার শব্দের যে কথা, সেটা কিন্তু আহ মানে করে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু সেটা উৎখাত করে ফেলেছে। তার কারণ
আমরা হাসিনাকে দেখেছি যে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলার পরে তার পরিণতি কি হয়েছিল। তো চলেন বক্তব্যটা শুনি, ওনার কথাগুলো আমার ভালো লেগেছে লাস্ট পর্যন্ত। চলেন। তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো আনতেছি? আজকে যারা জামাত করে তারা তো এই প্রজন্মের মানুষ, যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে। আপনি তো মুক্তিযুদ্ধ দেখেন নাই, তা আপনি গল্প বলে মুক্তিযুদ্ধ বললে তো হবে না। আমরা গল্প কে কতটা সত্য গল্প বলেছি, লক্ষ লক্ষ মানুষ কোথায় আমরা খুঁজে পাচ্ছি না। আজকে এই যে আওয়ামী লীগ 47,000 লোককে যে ভাতা দিয়ে গেল, এই লোকগুলা কোথায়? এই সার্টিফিকেট দিল, সার্টিফিকেট লোকগুলা কোথায়? প্রশ্নটা দেখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আপনার মুক্তিযোদ্ধা, এই যে বস্তা বস্তা ঝুড়ি ঝুড়ি মুক্তিযোদ্ধা, আজকে তারা কোথায় গেছে? কোথায়? প্রশ্নের উত্তর আছে। মেজর আখতারুজ্জামানকে আমার আসলে একসময় পছন্দ হতো না, সত্যি পছন্দ হতো না। বিশেষ করে একটা মাহফিলে উনি ইসলাম বিরোধী কিছু কথা বলছিলেন, অথবা ওনার বোঝার ভুল, অথবা বুঝানোর ভুল, অথবা উনি ইচ্ছা করে বলছেন। যেভাবে বলেন ওনার কথাটা আমার পছন্দ হয়েছিল না। এরপর থেকে ওনার কোনো কথাই আমি শুনতাম না, জাস্ট আমি ওনার কথাই শুনতাম না। কিন্তু পরবর্তীতে ওনার মধ্যে কিছু অনুধাবন দেখলাম, সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমি আরেকটু শুনি। এতগুলো লোক কোথায় আমরা পাচ্ছি? তো এই কথাগুলো আমরা এতদিন বলতে পারি নাই, কারণ আমার বিএনপিতে আলিমের মতো লোক এসে বিএনপিতে অংশগ্রহণ করছে, যে আলিমকে বলা হয়েছে জয়পুরহাটের কসাই আলিম, যে মানুষকে হত্যা করত। সে খেয়াল করছেন? আমি 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 আসলে কিছু এভিডেন্স দিই, হ্যাঁ, কিছু প্রমাণ দিই। আলিমকে আমরা বিএনপিতে নিয়ে আসছি। আজকে আমি বলতেছি যে জামাত ইসলাম লক্ষ লক্ষ লোক মেরেছে। আমরা কি এই স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনৈতিক দল করি নাই? তাহলে আজকে আপনি এগুলো কেন বলছেন? এরপরে আমি 2.5 বছর ধরে আজকে দল দল থেকে আমি কি বলে বহিষ্কার করে রেখেছেন। আমাদেরকে পুনর্বাসন হওয়ার সুযোগ আমরা দিচ্ছেন না। নির্বাচন হচ্ছে, আমাদেরকে ভোট নাই, আমি ভোটটা কাকে দিব? এখানে যে যে আলিমের কথা বললেন এই মুহূর্তে, সেই আলিমের প্রোফাইল দেখেন। আমি আসলে কিছু উনার কথা শুনি, আর ফাঁকে ফাঁকে কিছু বিএনপিতে বড় বড় পদে থাকা রাজাকারদের একটু দেখাই। চলেন ওনার কথা শুনি আর একটু দেখাই। আমি তো, আমার ভোটটা তো বিএনপি দিতে হবে। আমার পরিবার ভোটটা কাকে দিবে? বিএনপি দিতে হবে। আমার সমাজ কাকে ভোট দেবে? আমার যে পারিপার্শ্বিক লোকগুলো আছে, আমাদের যে হাজার হাজার ফলোয়ার আছে, আমার অনুসারী আছে, যারা আমাদের সঙ্গে উঠে বসে চলাফেরা করে, তাকে কাকে ভোট দেবে? তারা তো আমাদের ভোটই চাচ্ছে না। তাহলে আমরা একটা আত্মপরিচয়। এখানে দেখেন, শাহ আজিজুর রহমান বাংলাদেশের 4র্থ প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান কিন্তু ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। ঠিক আছে, চলেন আর একটু শুনি। পরিচয়হীন হয়ে যাচ্ছি, আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো পরিচয় নাই। ফলে আমরা বিষয়টাকে সিরিয়াসলি চিন্তা করেছি, করে আমরা আজকে, যেহেতু আমি সকাল 9টার সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের এখানে, রহমান সাহেবের কাছে এখানে আমার চার দাওয়াত ছিল। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গতকালকে ছিল, আমরা সে গতকালকে করতে পারি নাই হাদির এই যে আরেকজন গুরুত্বপূর্ণ একজন রাজাকার, যিনি হচ্ছেন বাংলাদেশের 11তম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। ওনাকে কে বানিয়েছিল? বেগম খালেদা জিয়া বানিয়েছিল। ইতিহাস, রাজাকারের ইতিহাস খুঁজতে গেলে খুব খারাপ। আসলে বিএনপি, আমি না আসলে তারেক রহমানের রাজনীতি নিয়ে খুব আশাবাদী ছিলাম, সিরিয়াসলি খুব আশাবাদী ছিলাম, কারণ আমি মনে করেছিলাম তিনি নতুন রাজনীতি করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার মধ্যে নতুন কিছুই পেলাম। তিনি আওয়ামী লীগের পচাবাসী নোংরা খাবার, সেটা তিনি আবার কি করতেছেন, সেটা উপস্থাপন করতেছেন। আমি খাওয়ার কথা বললাম না, কারণ এই সমস্ত বস্তা বস্তা আমার মতো পোলাপান মানুষ, আমরা রাজনীতি করি বা সাথে থাকি, যতটুকুই করি, আমরা কিন্তু বই পুস্তক পড়ি, আমরা কিন্তু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি। আবার বর্তমান তো টকশোর সময়, টকশোতে এমন সব টকশো লিজেন্ড আসেন, ওরা কিন্তু বাস্তবতা সকলের সামনে তুলে ধরেন। আপনি এমন একটা ভুল সময়ে ভুল রাজনীতি করতেছেন, আপনি এখানে কিভাবে সফল হবেন? বাংলাদেশের রাজনীতিতে আসলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই, কারণ যদি তারা পরিবর্তন না হয়, শহীদ জিয়ার মতো নতুন রাজনীতি করতে হবে, বেগম জিয়ার মতো সাম্যের রাজনীতি করতে হবে, তবেই এই বিএনপি ঠিক। তারেক জিয়া যেভাবে স্টার্টিং শুরু করেছে, এই রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, ভারতপন্থী রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক নিউজ আজকে যে শিরোনাম দিলাম, ওসমান হাদি, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারপরে আপনার কি নাহিদ ইসলাম, হ্যাঁ, আপনি আবার যদি বিএনপির মধ্যেই বলেন, বিএনপির মধ্যে সাদেক হোসেন খোকার
সুযোগ্য, আরেকজন সন্তান সুযোগ্য বলবো কিনা, কারণ ওনার মধ্যে সাম্প্রতিক সময় অনেকগুলা বক্তব্য চলে আসছে, তবে তারপরও আমি ওনাকে নিয়ে আশাবাদী। ইশরাক হোসেন, এই যে নতুন নতুন যারা চলে আসছে, আপনি বুড়ো কোনো রাজনীতির অবস্থায় দেখবেন না। সর্বশেষ বিএনপির দুজন মুরব্বীদের কথা বলে শেষ করব, সেটা মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম এখন যেগুলা কথা বলেন সবগুলাই কিন্তু বিতর্কিত। ওনার বেশিরভাগ কথাই কিন্তু দেখা যায় যে আলোচনায় আসে। আপনার সাক্ষাৎকার ইতিমধ্যে 2টা দিয়েছে, 2টা নিয়ে কথা হচ্ছে। সর্বশেষ আমাদের শ্রদ্ধাভাজন যিনি ভারত বিরোধী আন্দোলনে সর্বপ্রথম নিজের গায়ের চাদরটা ঢিল দিয়ে ফেলেছিলেন, আপনার রিজভী, উনিও সর্বশেষ যে বক্তব্যটা দিয়েছেন সাদিক কায়েমের বিষয়ে, যদিও দুঃখ প্রকাশ করেছেন। মানে সিনিয়র যারা আছেন এদের রাজনীতিগুলো বর্তমানে আর চলতেছে না। এদের রাজনীতি হলো ভিন্ন রাজনীতি। এই রাজনীতির সাথে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা গত 30 বছর যাবৎ ভোট দেয় নাই, তারা কিন্তু আসলে এই রাজনীতি মানবে না। বাংলাদেশের এই কারণে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ খুবই খারাপ, একদমই খারাপ। কারণ নতুন কোন ইনোভেশন যেটাকে বলা হয়, এই ইনোভেশনটা কিন্তু আনতে পারে নাই। নতুন কোনো কিছু আমরা দেখতে পাইনি। তো যাই হোক, আজকের এইটুকু ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।